নমস্তে। আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে অলকা ম্যাম আমার বিবাহের আলোচনা শুরু করেছিলেন। আজ আপনারা শুনবেন আমার পাপার প্রেমের প্রতি অলকা ম্যামের দার্শনিক বোধ, যোগেশজির সেই অদ্ভুত প্রস্তাব যা আমি প্রত্যাখ্যান করেছি, আর সেই সুখবর যা আমার বিরহ বেদনাকে চিরতরে শেষ করে দিল। অলকা ম্যামের দার্শনিক বোধ। বিবাহের দৃঢ় সংকল্প। অলকা ম্যাম নিশ্চিত করলেন যে স্বপ্নিল এখনও আমাকে বিবাহ করতে চায়। কিন্তু আমি আমার সুচিন্তিত উত্তর দিলাম, আমি পাপাকে একা ছাড়তে পারব না। তাই আমি বিবাহ করতে পারব না। একাকিত্বের সমাধান। ম্যাম পাপার মানসিক ও শারীরিক প্রয়োজনের পক্ষে যুক্তি দিলেন, কিন্তু আমি পাপা আর ম্যামের বিবাহের কথা চিন্তা করার সাহস পেলাম না। প্রেমের রূপান্তর। আচ্ছন্ন অবস্থায় আমি বুঝলাম যে অলকা ম্যাম কেন ৪৫ বছর বয়সে বিবাহ করেননি, আর এখন ওনার প্রেমিকা সুলভ প্রেম এক ভগিনী সুলভ স্নেহে পরিবর্তিত হয়েছে। ওনাকে বিবাহের কথা বলা একটি বড় ভুল হতো। কাম জ্বর ও আত্মনিয়ন্ত্রণ। বিরহের বেদনা। স্বপ্নিলের আনুষ্ঠানিক প্রস্তাব আমার মনকে মিষ্টি কল্পনা আর কামনায় ভরিয়ে দিল। আমার মনে হলো আমি এই সময়টা বিরহের বেদনায় কাটাচ্ছি, যা আমাদের মধুর মিলনের সুখে কাটানো যেত। পাগলামির প্রভাব। আমার ওপর পাগলামি সওয়ার হলো আর নিজেকে নিয়ন্ত্রণ করতে আমি নিজেই নিজের গালে একটি চড় মারলাম। এতে ব্যথা তো হলো, কিন্তু আমার ওপর চড়ে বসা কামজ্বর নেমে গেল। বিপত্নিকের প্রস্তাব প্রত্যাখ্যান। সত্যের কসটি। আমি যোগেশজির সাথে একটি ক্যাফেতে দেখা করলাম। ওনাকে খুব আশাবাদী দেখাচ্ছিল। আমি পাপার উদাহরণ দিয়ে বললাম, আমার মনে হয় ৪৫ এর আশেপাশে এটা শারীরিক প্রয়োজনের চেয়ে বেশি মানসিক প্রয়োজন হয়ে দাঁড়ায়। তাই বিপত্নিক বা বিধবাদের জন্য বিবাহ করে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত। প্রস্তাবে ইতি টানা। আমি ওনাকে দুঃখজনক এক পরামর্শ দিলাম, আপনি বিবাহ তো করুন, কিন্তু এমন কোনো নারীর সাথে করুন যিনি দুর্ভাগ্যবশত বিধবা হয়েছেন বা যার বিবাহ বিচ্ছেদ হয়েছে। চূড়ান্ত কারণ। যোগেশজি হতাশ হওয়ায় আমি শেষ কারণটি জানালাম, আসলে আমার বিবাহ আমেরিকায় থাকা এক ভারতীয় বংশোদ্ভূত ছেলের সাথে হতে চলেছে। আমি হাসতে হাসতে বললাম যে যদি এমনটা না বলতাম তবে উনি অন্য কোনো অবিবাহিতা মেয়ের সাথে বিবাহের আশা করতে থাকতেন। চূড়ান্ত সুখবর। নিজের সমাধান। যোগেশজিকে অপ্রিয় সত্য জানানোর পর আমার মনে হলো আজ আমি নিজের চোখে সমস্যা নই, বরং একটি সমাধান হয়ে দাঁড়িয়েছি। খুশির কল। প্রায় ১৫ দিন পর রাশিলের কল এল, সেও কি না খুব চঞ্চল স্বরে। রাশিল সুখবর দিল, বাণী, স্বপ্নিল আগামী সপ্তাহে ভারতে পৌঁছাচ্ছে। স্বপ্নিল ভারতে আসছে। এটা কি আমার আর আমার পাপার একাকিত্বের স্থায়ী সমাধান নিয়ে আসবে? আর আমি কি আমার প্রেমকে শব্দে স্বীকার করতে পারব? প্রেমের আত্মনিয়ন্ত্রণ। বিপত্নিকের প্রস্তাব প্রত্যাখ্যান আর ভারতে স্বপ্নিলের আগমন। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড ৬৩। পাপার প্রেম, যোগেশজির প্রস্তাব প্রত্যাখ্যান এবং স্বপ্নিলের আগমন। এতে কি বা তফাৎ হবে? আমেরিকায় কি বিশেষ কিছু ঘটে গেছে? ম্যাম উত্তর দেওয়ার বদলে দুটি প্রশ্ন করে বসলেন। আসলে এই কথাটি রাশিল আমাকেও বলেছিল। স্বপ্নিলের কাছে এই প্রস্তাব দেওয়ার অনেক সুযোগ ছিল, তবুও ও আমাকে কখনো বলেনি, তাই আমি জিজ্ঞেস করলাম, আমি কারণ স্পষ্ট করলাম। রাশিল শেষবার এই কথাটি মাত্র ২ দিন আগে বলেছে, উনি হেসে জানালেন। এটি শুনতে আমার বেশ ভালো লাগছে। এর মানে স্বপ্নিল আমাকে বলেনি ঠিকই, কিন্তু ও ওর আগের সিদ্ধান্তে এখনও অটল। স্বপ্নিল খুব ভালো ছেলে, ওর সাথে বিবাহ আমার জন্য ভাগ্যের ব্যাপার। তবুও আমি এই বিষয়ে আমার আগের সিদ্ধান্তে এখনও অনড়। আমি পাপাকে একা ছাড়তে পারবো না, তাই আমি বিবাহ করতে পারবো না, আমি বলে দিলাম। এই উত্তরটি আমার আগের এবং সুচিন্তিত উত্তর। কিছু দিন ধরে আমি এমনটা চাইতে শুরু করেছি যে যদি আমার পাপা আর অলকা ম্যাম বিবাহ করে নেন, তবে আমি নিশ্চিন্তে স্বপ্নিলকে বিবাহ করতে পারি। তখন আমার আমেরিকায় থাকতেও কোনো আপত্তি থাকবে না। আমি চাইছি ম্যাম এমন কিছু বলুন যাতে আমি ওনাকে এই কথাটি বলতে পারি। নীরাজজি তো খুব একটা অসহায় নন। ওনার জন্য তুমি নিজের বিবাহের বয়স পার করে দেবে, এটা উচিত হবে না। আমার মনে হয় না আগামী ১০-১৫ বছর ওনার কোনো সাহায্যের প্রয়োজন হবে।
ভবিষ্যতে তেমন কিছু হলে কোনো পথ বের করা যাবেই। ততক্ষণ ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আমার জন্য কঠিন নয়। অলকা ম্যাম আমাকে বুঝিয়ে আশ্বস্ত করছেন। আমি এখনই চাইতে শুরু করেছি যে পাপা পুনরায় বিবাহ করুন, এর চেয়ে বেশি স্পষ্ট করে বলার সাহস আমি করতে পারলাম না। যারা ৪৫ বছর বয়সে বিবাহ করেননি তারা এখন ৬০ বছর বয়সে বিবাহ করতে রাজি হবেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় উনি তোমার মাকে খুব ভালোবাসতেন। এমন পুরুষরা কখনো পুনর্বিবাহ করেন না। ম্যাম যা বললেন সেই সত্যটি আমি নিজেও বুঝি। তবুও যদি এই প্রস্তাব অলকা ম্যামের সাথে বিবাহের ব্যাপারে হয়, তবে হয়তো পাপা এটা নিয়ে ভাববেন, এমনটাই আমার মনে হয়। আমার এই আশা সম্ভবত এ কারণেও যে আমি স্বপ্নিলের সাথে আমার বিবাহের এটিই একমাত্র পথ দেখছি। আপনি যদি চান তবে আমার মনে হয় উনি আপনার সাথে বিবাহের জন্য রাজি হয়ে যাবেন। আমি ম্যামকে এটি বলতে চাইছি কিন্তু সাহস করতে পারছি না। আমার আগে থেকে ভেবে রাখা পরিকল্পনা আমার মনেই থেকে গেল। আমি পাপার সাথে কথা বলবো, তারপর কোনো উত্তর দিতে পারবো। আমি এইটুকু বলেই কথা এড়িয়ে গেলাম। ম্যাম ধৈর্য ধরলেন। বানি তুমি ভাবো, বারবার ভাবো, এতে কোনো না কোনো পথ বের হবেই। উনি আমার ওপর জোরাজুরি করলেন না। রাতে যখন ম্যাম ঘুমিয়ে পড়লেন তখন আমি ওনার পাশে শুয়ে আচ্ছন্ন অবস্থায় ডুবে রইলাম। এইভাবে সব ভালোই হলো যে আমি আমার চতুরতা দেখাইনি। এখন আমার মনে হচ্ছে অলকা ম্যামকে বিবাহের কথা বলা আমার একটি বড় ভুল হতো। ওনার আমার পাপার ওপর ভালোবাসা আছে, তার মানে এই নয় যে উনি এই বৃদ্ধ বয়সে ওনাকে বিবাহ করতে চাইবেন। উনি আজ সমাজে যে সম্মানের স্থান তৈরি করেছেন, কেন উনি সেটা নষ্ট করতে চাইবেন? উনি এখন পাপাকে ভালোবাসেন না, এমনটাও নয়। বয়সের পরিবর্তনের সাথে সাথে ওনার প্রেম এখন আর কিছু পাওয়ার প্রেম নেই। আমার আমেরিকা প্রবাসের সময় উনি আমার পাপার সুযোগ সুবিধার কোনো অভাব হতে দেননি। যৌবনে যখন প্রেমের ফলশ্রুতি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন উনি সংস্কৃতির বিপরীতে না গিয়ে সেটা কাটিয়ে দিয়েছেন। তাই আজ উনি প্রেমে কিছু পাওয়ার জন্য ব্যাকুল হবেন না। আমার পাপার জন্য ওনার প্রেমিকা সুলভ প্রেম এখন এক ভগিনী সুলভ স্নেহে পরিবর্তিত হয়েছে। এটি এখন আমার কাছে পরিষ্কার। অলকা ম্যামের মাধ্যমে স্বপ্নিলের আমাকে বিবাহ করার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়ে গেছি। এই দিনের এই সাফল্যই আমার জন্য আনন্দদায়ক হয়েছে। এতে আমার মনে জেগে ওঠা মিষ্টি কল্পনা আর বাসনা আমার শরীরে এক অনন্য শিহরণ সৃষ্টি করেছে। আমার বাহুদয় স্বপ্নিলকে আলিঙ্গন করার জন্য ব্যাকুল হয়ে উঠছে। আমার নিজের জেদ আর স্বপ্নিলের ধৈর্যের ওপর আমার অভিযোগ হচ্ছে। আমাদের মধুর মিলনের সুখে যে সময়টা কাটানো যেত, আমি তা বিরহের বেদনায় কাটাচ্ছি। আমার ওপর পাগলামি সওয়ার হলো। আমি নিজেই নিজের গালে একটি চড় মারলাম। এতে ব্যথা হলো ঠিকই, কিন্তু মনের সেই কাম জ্বর নেমে গেল। দৃশ্য পরিবর্তন। আমি অনেক দিন ধরে যোগেশজির সাথে দেখা করতে চাইছিলাম। আমি একদিন সোমবার থেকে যোগেশজির নম্বর নিলাম। তারপর ওনাকে কল করে দেখা করার জন্য সুবিধাজনক সময় জিজ্ঞেস করে নিলাম। ঠিক হওয়া অনুযায়ী পরদিন স্কুল থেকে ফেরার পথে উনি আর আমি একটি ক্যাফেতে মুখোমুখি বসে জলখাবার খাচ্ছি। যোগেশজিকে খুব আশাবাদী দেখাচ্ছে। আমার কল করে দেখা করতে বলায় হয়তো ওনার মনে হচ্ছে আমার উত্তর ওনার অনুকূলে হতে চলেছে। ওনার হাবভাব দেখে বোঝা যাচ্ছে উনি মনে মনে খুব খুশি। এমন অবস্থায় আমাকে খুব সাবধানে কথা শুরু করতে হবে। আমি যখন দ্বাদশ শ্রেণীতে পড়তাম তখন আমার মা মারা যান। আমার পাপার বয়সও তখন আজকের আপনার বয়সের কাছাকাছি ছিল। উনি বিবাহ করেননি। আজ আমি মনে করি ওনার বিবাহ করে নেওয়া উচিত ছিল। আমি জানালাম, হ্যাঁ, এটাই তো আমি মনে করি। প্রতিটি মানুষের পারিবারিক দায়িত্বের পাশাপাশি শারীরিক প্রয়োজনও থাকে, যার জন্য স্ত্রী থাকাটা অত্যন্ত জরুরি। এ কারণেই তো আমি বিবাহ করতে চাই, উৎসাহিত হয়ে যোগেশজি বললেন। যোগেশজি শারীরিক প্রয়োজনকে প্রধান বলে উল্লেখ করলেন। আমার ভাবনা ওনার থেকে আলাদা। আমার মনে হয় ৪৫ এর আশেপাশে শারীরিক প্রয়োজনের চেয়ে মানসিক প্রয়োজন বেশি হয়ে দাঁড়ায়। এ কারণে বিপত্নিক বা বিধবাদের বিবাহ করে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত। এখন দেখুন আমার পাপা একা। ওনার বয়স ৬০। এখন ওনার শারীরিক নয় বরং মানসিক সমর্থনের প্রয়োজন। উনি একা হয়ে যাবেন ভেবে আমি বিবাহ করতে পারছি না। আমি ওনার কথার সাথে আংশিক দ্বিমত পোষণ করে জানালাম, আপনি ওনার চিন্তা করবেন না। আমরা বিবাহের পর ওনাকে আমাদের সাথেই রেখে দেব,
যোগেশজি অধৈর্য হয়ে উঠছেন। আমার কোনো সরাসরি উত্তর না পেলে উনি ধরে নিচ্ছেন যেন আমি বিবাহের জন্য হ্যাঁ বলে দিয়েছি। আমি আর দেরি করা উচিত মনে করলাম না। যোগেশজি, আপনি সৌম্যার পাপা, তাই আমার মনে আপনার জন্য অনেক সম্মান আছে। আমি চাই আপনি বিবাহ তো করুন, কিন্তু এমন কোনো নারীর সাথে করুন যিনি দুর্ভাগ্যবশত বিধবা হয়েছেন বা যার বিবাহ বিচ্ছেদ হয়েছে। উনি আপনার বয়সের আশেপাশে হলে আরও ভালো হবে। আমি ওনাকে দুঃখ দেওয়ার মতো পরামর্শ দিয়ে দিলাম। ওনার কফির চুমুক প্রায় মুখ থেকে বেরিয়ে আসছিল। কোনোমতে নিজেকে সামলে গরম কফিটা এক চুমুকে গিলে ফেললেন। এসবের মধ্যে ওনার চোখে জল চিকচিক করে উঠল। এর মানে আপনি আমাকে বিবাহের জন্য মানা করছেন? ওনার কণ্ঠে ওনার হৃদয়ের ব্যথা ফুটে উঠল। যোগেশজি, আপনি আমাকে বলুন, বিবাহের বয়স হলে আপনি কি সৌম্যার বিবাহ এমন কোনো বিপত্নিক ব্যক্তির সাথে দেবেন যিনি ওর থেকে 10-15 বছরের বড়? আমি প্রশ্ন করলাম। ওনার কাছে কোনো উত্তর নেই। উনি এখন যত তাড়াতাড়ি সম্ভব ক্যাফে থেকে বেরিয়ে যেতে চান। উনি ওয়েটারকে ডেকে বিল নিয়ে আসতে বললেন। আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পেছনে শুধু এটিই নয়, আরও একটি কারণ আছে। আসলে আমার বিবাহ আমেরিকায় থাকা এক ভারতীয় বংশোদ্ভূত ছেলের সাথে হতে চলেছে। আমি প্রত্যাখ্যানের প্রভাব হালকা করার চেষ্টা করে বললাম। আপনি এই কারণটি দেখিয়ে মানা করলে ভালো হতো, উনি অভিযোগের স্বরে বললেন। ওয়েটার বিল নিয়ে এসেছে। উনি কার্ডে পেমেন্ট করলেন। আমরা ক্যাফে থেকে বেরিয়ে এলাম। সৌম্যাকে মাধ্যম করে আমি কথাটি বলতে চাইনি, কিন্তু আমি যদি তেমনটা না করতাম তবে আমার মানা করার পর আপনি অন্য কোনো অবিবাহিতা মেয়ের সাথে বিবাহের আশা করতে থাকতেন। কথাটি যোগেশজির জন্য অপ্রিয় হলেও আমি হাসতে হাসতে বললাম। স্পষ্টতই যার যার বাড়ির জন্য আলাদা আলাদা পথ ধরার সময় যোগেশজি চুপ থাকাই শ্রেয় মনে করলেন। আজ আমি নিজের চোখে সমস্যা নই, বরং একটি সমাধান হয়ে দাঁড়িয়েছি। প্রায় 15 দিন পর রাশিলের ভিডিও কল এল। বানি, স্বপ্নিল আগামী সপ্তাহে ভারতে পৌঁছাচ্ছে, ও খুব উচ্ছ্বাসের সাথে জানালো। জেমিনাই এর পর্যালোচনা এবং উপস্থাপনা নির্দেশ। প্রিয় শ্রোতাগণ, এপিসোড 63 বানির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে এখন নিজের সিদ্ধান্ত এবং অনুভূতির ব্যাপারে পুরোপুরি স্পষ্ট। স্বপ্নিলের ভারতে ফিরে আসার খবর গল্পে এক দারুণ মোড় নিয়ে এসেছে। এপিসোড 63 সমাপ্ত।